কখনো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তো কখনো দেশের নানা প্রান্তে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস। এমনিতেই বেকারত্ব চরমে, তার উপর প্রশ্নপত্র ফাঁস মানে লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্নভঙ্গ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা। এই সব ক্ষোভই আছড়ে পড়েছে যন্তর মন্তরে, তারপর তা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। আর দিল্লিতে প্রতিবাদ চলাকালীনই আন্দোলনকারীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে, যা অমিত শাহের অন্তর্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। এই পরিস্থিতিতে বিরোধী ও আন্দোলনকারীদের নিশানায় অমিত শাহ। বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের উপর যে এফআইআর দায়ের হয়েছে তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। प्रधानमंत्री जी ने और भारत की सरकार ने जो स्टेप्स लिए हैं, जो मेजर्स लिए हैं, जिस तरह युवाओं की और छात्र छात्रियों की आवाज सुनी गई, आई थिंक इट्स अ वेलकम मूव। এদিকে যন্তর মন্তরে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারছে পুলিশ, তবু পুলিশের লাঠির সামনে সে দাঁড়িয়ে রয়েছে অবিচল ভাবে। छोटे छोटे स्कूल के बच्चे आए हुए थे, उनका सिर फट रहा है, पैर तोड़ रहे हैं और फिर हम पूछ रहे हैं डॉक्टर किधर है, तो कह रहे हैं कि उधर आगे जाओ। पहले मार रहे फिर बता रहे आगे है डॉक्टर, उधर जाओ। এভাবে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দায়ের হচ্ছে একাধিক মামলা, যার শুনানি হবে মঙ্গলবার। কিন্তু তার আগে সোমবার এই নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। বিক্ষোভ হচ্ছে বলে এই পুলিশ বল প্রয়োগ করবে এর যৌক্তিকতা নেই। মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলে এই পুলিশ লাঠিচার্জ করতে পারে না। এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের এও বক্তব্য, অতিরিক্ত পুলিশি অ্যাকশনের যে কোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। জনসমাবেশ বা বিক্ষোভের ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ কি হবে, তার জন্য দেশজুড়ে অভিন্ন গাইডলাইন প্রয়োজন। 100 বার শুনতে হবে তো সাংবাদিক নিগ্রহ কিভাবে মহিলা সাংবাদিকটাকে নিয়ে যাচ্ছিল, টেনে হেঁচড়ে কিভাবে তার গলা মুখ তাকে চেপে ধরে, সেগুলোও দেখা উচিত। নিশ্চয়ই দেখবে সুপ্রিম কোর্ট। বা পুলিশের ওপরও যে অত্যাচার হচ্ছে, যেভাবে ঝাঁকে ঝাঁকে পাথর, যেভাবে ঝাঁকে ঝাঁকে বোতল, যেভাবে ঝাঁকে ঝাঁকে সমস্ত ইনজিওর করার জন্যে, আহত করার জন্য যে সমস্ত বস্তু ছোড়া হয়েছে, সেগুলো নিশ্চয়ই তারা অলরেডি তারা জানেন বা দেখেছেন। এটা প্রশাসনিক বিষয়, এখানে আমরা কোনো বাড়তি কথা বলবো না। মানে এটা এক একটা ঘটনা এক এক রকম হয়। দিল্লিতে আমরা এটা বারবার দেখেছি যে কোনো বিক্ষোভেই লাঠি চলছে। কৃষকদের বিক্ষোভ পুলিশ ব্যবহার হয়ে যাচ্ছে, মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে মহিলাদের কুস্তিগীরদের বিক্ষোভ পুলিশ ধরপাকড় করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অতি সক্রিয়তা, ছাত্রদের ওপর লাঠি চলছে। এটা হচ্ছে এটা কি? এটা গণতান্ত্রিক দেশ, সেখানে তো আন্দোলন থাকবে, কিন্তু সেই আন্দোলনের ওপর যদি সবসময় পুলিশি দমনপীড়ন প্রথমেই শুরু হয়ে যায়, নিশ্চিতভাবে এটা বাঞ্ছনীয় নয়। তবে ক্ষেত্র বিশেষে কোথায় হচ্ছে, কি হচ্ছে, কোন মাত্রায় হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। দিল্লির টলস্টয় মার্গে বিক্ষোভকারীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ একদিন সুপ্রিম কোর্টে ওঠে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ আধিকারিক ও বিক্ষোভকারী দুপক্ষের আহত হওয়ার বিষয়টি সমান উদ্বেগের। এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে কেন পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়নি, সে বিষয়েও রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সরকার কিন্তু প্রথম থেকেই বলেছে, আমরা ছাত্র যুবদের তাদের উন্নয়ন, তাদের কল্যাণ, তাদের যে কি বলবো সামাজিক সুরক্ষা, তাদের যে সামনের দিক অগ্রগমন, সেই ব্যাপারে সংকল্পবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী এটা বারবার বলেছেন কিন্তু যে সরকার তাদের কল্যাণে সংকল্পবদ্ধ। বিষয় হচ্ছে যে একটা ইস্যু ঘটেছে, কোশ্চেন পেপার লিক হয়েছে, ছাত্রছাত্রীদের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।
কিন্তু সরকার কখনো এটা নিয়ে জেদ ধরে বসে থাকেনি যে আমরা কিছুতেই কিচ্ছু মানব না, কখনো বলা হয়নি। বরং বলা হয়েছিল যে আন্দোলন যারা করছে সত্যিকারের ছাত্র, তাদের সঙ্গে আলোচনা চলতে পারে, কিন্তু সেই সুযোগে ওই রাহুল গান্ধীর মতো কিছু রাজনৈতিক ব্যবসায়ী তারা এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কংগ্রেসের কিন্তু কোনোদিন কোনো ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য লক্ষ্য ছিল না। আর এই সমস্যাটাকে জটিল করেছে একদিকে কংগ্রেস, অন্যদিকে এই বামপন্থীরা। আর এই যে আরশোলাদের কথা বলা হয়েছে, এখন যেহেতু গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও বিরোধী রাজনীতির স্পেসটা ফাঁকা আছে, ফলে কোথাও আরশোলা, কোথাও টিকটিকি, কোথাও অন্য কিছু তারা একটা দানা বাঁধতেই পারে। তাতে তো মানে সেটা আমাদের ওপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে তারা কে সামাজিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় ওই জায়গায় যেতে পারে। এখন এই আরশোলাদের একটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়া নিয়ে আরশোলাদের একটা উদ্ভব ঘটেছে, আগামী দিনে টিকটিকিদের উদ্ভব ঘটবে না এটা কেউ বলতে পারে না। তারপরের দিন আবার গিরগিটি, ছারপোকা তাদেরও উদ্ভব ঘটতে পারে। সুতরাং কখন কার উত্থান ঘটবে সে আমরা কি করে বলবো? আমরা পরিষ্কার বলেছি যে আমরা কিন্তু কোনো হিসেবে এটা জটিল করিনি, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা বিরাট অক্সিজেন পেয়ে গেল আমারও তো মনে হয় না। কারণ বিরোধীদের রাজনীতিকে সর্বনাশ করার পক্ষে একটা রাহুল গান্ধী, অন্যদিকে সিপিএম, এরা যথেষ্ট। এরা পারছে না বলে আরশোলাদের আবার উদ্ভব ঘটছে। এখন কি E20 না কি সব বেরিয়েছে, সেগুলো দেখবেন আরও কত কিছু বেরোবে। তার কারণ মদত তো অন্য জায়গা থেকে আসছে। একটা শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষের উত্থানে তো আপত্তি আছে। তো কংগ্রেস তো চায় তাদের সময়ে যেরকমভাবে ভিক্ষের ঝুলি নিয়ে গোটা দুনিয়ায় ঘুরতে হতো, সেই যেন ভারতবর্ষ তাই হয়ে যায়। রাহুল গান্ধী তো ওটাই করতে চাইছে, শক্তিশালী ভারতবর্ষ যে বাইরে দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। রাহুলের তো তাতে কষ্ট হবে, সিপিএমেরও তাতে কষ্ট হবে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা শক্তিশালী ভারতবর্ষ গড়ার দিকেই এগোচ্ছি, এবং আগামীতে একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ব, কাম হোয়াট মে। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.